আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল, পরিবারের সন্তোষ। জাতিসংঘ মহাসচিবের সফরে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে অন্তর্বর্তী সরকার, বলছেন কূটনীতিকরা। আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ, সুষ্ঠু বিশ্বাসযোগ্য ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। ইনু দম্পতির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা, শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত। নির্যাতন করে ক্ষান্ত হচ্ছে না অপরাধীরা, আইন প্রয়োগের দুর্বলতায় পালিয়ে বেড়ায় ভুক্তভোগী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে: নারী নির্যাতন ও ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহারের আহ্বান টিআইবির। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। এ রায় শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির জন্য কড়া বার্তা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বলেছেন, আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে ছাত্র সমাজ নতুন জীবন পেয়েছে। রায়ে সন্তোষ জানিয়ে আবরারের বাবা শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসাত্মক রাজনীতি না করার আহ্বান জানান। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটে ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও ৫ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের ২৮ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। রোববার রায় ঘোষণা করে হাইকোর্ট। নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি। ২০ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, ৫ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। শিক্ষা প্রতিষ্ঠানে আবরার হত্যার এমন বীভৎস চিত্র আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। ৬ আগস্ট জেল থেকে পালানো আসামির জিমির বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। একই সাথে আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত বাস্তবায়ন দেখতে চান আবরার ফাহাদের পরিবার। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে, সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয়, সেটা আমাদের চাওয়া থাকবে। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার পাইনি, রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই আপিল করিব। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি পলাতক রয়েছে। এদিকে গ্রামের বাড়িতে রায়ের পর প্রতিক্রিয়া জানান আবরার ফাহাদের মা। এরকম আর কোনো কাজ অদূর ভবিষ্যতে না হয়, আমাদের মতো আর যেন কোনো মাকে সন্তান হারাতে না হয়। সব শিক্ষা প্রতিষ্ঠানের যেন যে সমস্ত ছাত্ররা আছে এবং যারা অদূর ভবিষ্যতে আসবে, তারাই যেন তাদের নিরাপত্তা সহকারে লেখাপড়া করতে পারে। শাকির আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। বর্তমানে দেশে এদিকে বিচারিক আদালতের রায় হাইকোর্ট বহাল রাখায় সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। দুপুরে কুষ্টিয়া শহরের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, এই রায় কার্যকর হলে ভবিষ্যতে এমন কাজ করতে কেউ আর সাহস পাবে না। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে যে নিরাপত্তা প্রয়োজন তা অ্যান্তোনিও গুতেরেসের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। তাই
তেমন কোনো উদ্যোগ জাতিসংঘ মহাসচিব নিতে পারবেন না। তবে তেমন কোনো লাভ না হলেও অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়েছে, এমনটাই বলছেন কূটনীতিকরা। এদিকে বর্তমান সরকারের সংস্কারের বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই রাজনৈতিক দলগুলোর সাথে গুতেরেসের বৈঠকের আয়োজন করা হয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। টানা 2 দিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে বাংলাদেশে সময় পার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফর করেছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, অংশ নিয়েছেন একের পর এক বৈঠকে। তবে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় ঠিক কতটা সফল তার এই বাংলাদেশ সফর, সে প্রশ্নের উত্তর হয়তো মিলবে শীঘ্রই। কূটনীতিকরা বলছেন জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সমস্যার যেমন আন্তর্জাতিক স্বীকৃতি মিলল, তেমনি স্বীকৃতি মিলল ডক্টর ইউনূসের বর্তমান অন্তর্বর্তী সরকারের। রোহিঙ্গা সমস্যা নিয়ে একটা স্বীকৃতি মিলল, ডক্টর ইউনূসের যে সরকার তার ব্যাপারেও একটা আন্তর্জাতিক স্বীকৃতি মিলল। রোহিঙ্গাদের ফেরাতে হলে প্রয়োজন নিরাপত্তা, আর সে সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ। তাই রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে তার শক্ত কোনো কিছুই করার নেই বলে মন্তব্য এই কূটনীতিকের। সেনাবাহিনী বা সশস্ত্র নিরাপত্তা ছাড়া এটা সম্ভব না। তো তাহলে সশস্ত্র নিরাপত্তা কি জাতিসংঘের দেওয়ার ক্ষমতা আছে? সিদ্ধান্ত নেয় কে? নিরাপত্তা পরিষদ নেয়, সেটা তো আর মহাসচিব নিতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বসার পেছনে কি কারণ থাকতে পারে, এমন প্রশ্নের উত্তরে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন যে রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো রয়েছে সেগুলো মহাসচিবের নজরে আনতেই হয়তো বৈঠকগুলো করানো হয়েছে। তারা মনে করেছেন যে জাতিসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করলে এই ক্ষেত্রে হয়তো একটা অগ্রগতি হবে। এই বিশ্লেষক মনে করেন বর্তমান সরকারের সংস্কার এবং নির্বাচনকে সমর্থন দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বর্তমান সরকারের অবস্থানকেই আমার মনে হয়েছে যে উনি সমর্থন দিয়ে গেছেন আর কি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কার প্রক্রিয়ায় বিদেশিদের সমর্থন থাকলেও এটা সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ বিষয়, চাপিয়ে দেয়া নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, প্রক্রিয়ায় বিদেশিরা কারিগরি সহায়তা দেওয়ার কথা বললেও এ ব্যাপারে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। মেহেদী হাসানের রিপোর্ট। ক্ষমতা গ্রহণ করেই রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে গঠন করা হয় 6 সংস্কার কমিশন। তাদের সুপারিশের ভিত্তিতে কাজ শুরু করেছে ঐকমত্য কমিশন। এই সংস্কার প্রক্রিয়ায় নিজেদের সমর্থনের কথা বিভিন্নভাবে জানিয়েছে জাতিসংঘ সহ বিদেশি মিত্ররা। তবে সংস্কার প্রক্রিয়া বিদেশিদের চাপিয়ে দেয়া কিছু নয় বলে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এইটা পুরোপুরি আমাদের মানুষের, আমাদের পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে আমাদের এক্সপার্ট দিয়ে এই রিপোর্টগুলো করানো হয়েছে। আমাদের এক্সপার্টের রিপোর্টগুলো নিয়েই এখন পলিটিক্যাল পার্টিগুলো কথা বলছে। পুরোপুরি এখানের মধ্যে কোনো, এবং এটা যথেষ্ট ওপেননেস এবং যথেষ্ট ট্রান্সপারেন্সি ছিল, এটা আপনারা দেখেছেন। আমরা আশা করছি সামনে এই পুরো প্রসেসটা পুরোপুরি হোমগ্রোন থাকবে। এদিকে 26 মার্চ প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আলোচনা করতে রোববার সকালে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন দেশটির রাষ্ট্রদূত। চীনা বিনিয়োগ আকর্ষণই সফরের মূল লক্ষ্য বলে জানান প্রেস সচিব। যেগুলো কথা হবে চায়নার সাথে, একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়, যাতে বাংলাদেশ একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সোমবার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ জুলাই আগস্টে যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের ন্যায্য বিচারের মাধ্যমে দেশের সুবিচার প্রতিষ্ঠিত হবে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব।
বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য আর্থিক ও কারিগরি সহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা। আর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, কমিশনও অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিউলি শবনমের রিপোর্ট। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে চলতি বছরে দ্বিতীয় দফায় বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ সংস্থাটির 5 সদস্যের প্রতিনিধি দল। 1.5 ঘণ্টার আলোচনা শেষে সিএসি জানান, ইইউ প্রতিনিধি দল নির্বাচনের প্রস্তুতি ও বাজেট সম্পর্কে জানতে চেয়েছে। সবার সহযোগিতা নিয়ে স্বচ্ছ ভোট করতে চায় কমিশন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। অতীতে এজেন্টরা কেন্দ্রে যেতে পারত না। আগামী নির্বাচনে এ বিষয়ে ইসির উদ্যোগ জানতে চাইলে সিসি জানান, প্রত্যেকেই যাতে যার যার দায়িত্ব পালন করতে পারে সে পরিবেশ তৈরি করে দেবে ইসি। অতীতেরটা ভুলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন। আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো। ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন যাতে আন্তর্জাতিক মানের হয় সেজন্য সব ধরনের সহায়তা দেবে ইইউ। Tell the Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্ট ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে ইসি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে 12 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক জানান, সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী এবং তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুদক মামলা করেছে। এছাড়াও শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। কুষ্টিয়া 2 আসনের এমপি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। হাসানুল হক ইনু, আফরোজা হক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে 8 কোটি টাকার অবৈধ সম্পদ ও 2 কোটি টাকা মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে। শীতাংশু কুমার সুর চৌধুরী ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয়ে স্ত্রী ও কন্যার নামে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে 1300 কোটি টাকার ঠিকাদারি কাজে 15% ঘুষ গ্রহণের অভিযোগে গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী শেখ সেলিমের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দেশের বিভিন্ন স্থানে 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষণ নির্যাতন নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহারের আহ্বান ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। একই সাথে নারীর প্রতি সহিংসতা বন্ধে নারী বান্ধব আইন প্রণয়নেরও দাবি জানায় তারা। অবস্থান পরিষ্কার করতে রাজনৈতিক দলগুলোর ঘোষণাপত্র থাকা উচিত বলেও মনে করে টিআইবি। আদিত্য মামুনের রিপোর্ট। ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে মানিক মিয়া অ্যাভিনিউতে টিআইবির এই মানববন্ধন। কথা বলেন বিভিন্ন সংগঠন থেকে প্রতিবাদ জানাতে আসা ব্যক্তিবর্গ। এই নিপীড়ন বন্ধের জন্য কিছু করতে পারিনি। নারীর প্রতি চলমান সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সর্বস্তরে সচেতনতার পাশাপাশি রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালনের দাবি জানান। নারীদেরকে সুরক্ষিত রাখার যে একটা সামাজিক বেষ্টনী এখনো তৈরি হয়নি। এইরকম একটা বর্বর সমাজে আমরা বসবাস করছি, এটা আমাদের জন্য লজ্জার। এটাকে বন্ধ করতে হলে রাষ্ট্রকে প্রধান দায় নিতে হবে। নারীর প্রতি বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার নেপথ্য কারণ অনুসন্ধানের কথাও উঠে আসে মানববন্ধন থেকে। এখন পর্যন্ত আসলে আমরা সেই সমতার জায়গাটা কিছুই পাই। অভিযুক্ত ব্যক্তি কিভাবে জামিনে ছাড়া পায়, এটা হচ্ছে আমার এবং আমাদের সবার প্রশ্ন। মানববন্ধনে যোগ দিয়ে টিআইবির নির্বাহী পরিচালক পুলিশের ভূমিকার সমালোচনা করেন। দ্রুততম সময়ে নারী বান্ধব আইন প্রণয়নের দাবি তার।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য, তখন আমাদের অবাক হতে হয়, আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন, ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছেন। যে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না, তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। নারীর প্রতি রাজনৈতিক ও ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের অবস্থান তুলে ধরতে আয়নার সামনে দাঁড়ানোর পরামর্শ দেন ইফতেখারুজ্জামান। ধর্মভিত্তিক যে রাজনৈতিক সংগঠনগুলো আছেন তাদের কাছ থেকে আমরা জোরালোভাবে আহ্বান করব, আপনারা আপনাদের অবস্থানটা পরিষ্কার করুন। কারণ এই যে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ সহ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে যে ধরনের প্রচারণা এই ধরনের সংস্থাগুলোর পক্ষ থেকে হয়। স্বাধীনতা 54 বছরে এসেও নারী নির্যাতনের এই মাত্রা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তারা। ছবি ভাইরাল হতে দেখেছি, সেই বাচ্চাটার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ সহ 4 জনকে আজ আদালতে তোলা হতে পারে। আসামিদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে রাতেই বসতে পারে আদালত। এদিকে আসিয়া হত্যার বিচার বিভাগীয় তদন্ত, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এর আগে গতকাল মামলার প্রধান আসামি হিটু শেখকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে 164 ধারা শিশু ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেয় সে। এদিকে ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে মাগুরায় আজও মানববন্ধন হয়েছে। প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি আয়োজন করে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন নামের একটি সংগঠন। ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার শিশু আসিয়া গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরাধীদের ভয়াবহ নির্যাতনের পরও মুক্তি মিলছে না ভুক্তভোগীদের। বাড়িঘর ফেলে অপরাধীদের দৃষ্টির বাইরে যেতে পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। কাজ হারিয়ে অনেকে পার করছেন মানবেতর জীবন। আইন প্রয়োগে দুর্বলতাকে এমন পরিস্থিতির জন্য দায়ী করছেন অপরাধ বিশেষজ্ঞরা। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ, ক্যামেরায় ছিলেন ওয়াসিম খান। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ছিনতাই, ডাকাতি আর খুনোখুনিতে আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী। প্রায় প্রতিদিনই ঘটে খুন, ছিনতাই, চুরি আর ডাকাতির ঘটনা। রাজধানীর মোহাম্মদপুর এলাকার মামুন হোসেন নামের এই গার্মেন্টস কর্মী মারাত্মকভাবে জখম হন ছিনতাইয়ের প্রতিবাদ করতে গিয়ে। চাকরি হারিয়ে এখন পার করছেন মানবেতর জীবন। যারা পাইতেছে তার কাছ থেকে মোবাইলগুলো ছিনিয়ে নিতেছে, কোপ দিতেছে। তো আমি, আমার সাথে আরেকজন ছিল, আমরা যাই বলতেছি যে শ্যামল হাউজিংয়ে এগুলো করিস না। এই কথা বলার পর দিয়ে মনে করেন জীবন তো ওদের মাঝখান থেকে একজন এসে আমার মাথায় কোপ দিয়েছে। ফার্স্টে মাথায় কোপ দেওয়ার পর দিয়ে আমি মাথায় হাত দেওয়ার পর দিয়ে আমার পায়ে কোপ দিচ্ছে। পায়ে কোপ দেওয়ার পর দিয়ে আমি যখন পড়ে গেছি তখন ওরা আমার এলোপাতল আর কি কোপান শুরু করছে। আর আদাবর এলাকার এই ভুক্তভোগী জানেনই না কোন অপরাধে কেটে নেওয়া হয়েছে তার হাতের কবজি। বিচারের আশায় মামলা করে অপরাধীদের হুমকিতে জীবন বাঁচাতে উল্টো পালিয়ে বেড়াচ্ছেন। কি কারণে ওরা এটা করছে আমার এইটাই আমি আজ পর্যন্ত আজকে 2 মাস হয়ে গেছে, এটার কোনো হদিশ আমি পাইতেছি না। এখান থেকে বাসা ছেড়ে আমি একদম ওইদিকে চলে গেছি, পারতেছি না কোনো কাজ করতে, না পারতেছি কিছু করতে, মানে এদিকেও আসতে পারতেছি না। অপরাধীদের হাতে মারাত্মকভাবে আহত হন মালেক নাজমা দম্পতির ছেলে টুটুল। এলাকায় থাকলে প্রাণে মেরে ফেলার হুমকিতে তাদের ছেলে কোথায় আত্মগোপন করেছে নিজেরাও জানেন না। ওরা বাসায় এসে হুমকি দিচ্ছে, প্রতি রাত্রে মোটরসাইকেল নিয়ে 7-8 জন আসে, দিনে আসে। এ কারণে বয়তো নিখোঁজ আছে। এখন টুটুল নামের কেউ থাকে নাকি বাসায়? পরে ম্যানেজার বলে নাই, থাকে না, কারণ ম্যানেজারের ভয়ে বলছে। পুলিশের এই কর্মকর্তা জানান, অপরাধীরা কৌশলে আইনের ফাঁক গলে বের হতে ভুক্তভোগীদের এভাবে ভয় দেখায়। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। অপরাধীদের একটা কৌশল হতে পারে, যখন কোনো বিষয়ে কোনো একজন বাদী হয়ে মামলা করে তাদেরকে নানা ধরনের হুমকি ধমকি দেওয়া। এই ক্ষেত্রে আইনে তাদের জন্য কিছু রক্ষা কবচ রয়েছে। সো আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি বলতে পারি, আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে যে কোনো অভিযোগ আমাদের কাছে বলতে পারেন। অপরাধীদের দমনে আইনের সঠিক প্রয়োগের কথা জানান এই অপরাধ বিশেষজ্ঞ। বলেন, আইন প্রয়োগের দুর্বলতায় এক পর্যায়ে সমাজের দখল নেয় অপরাধীরা। এই পরিস্থিতিগুলো সেই সমাজেই ঘটে যে সমাজে আইনের চর্চা বা অনুশীলনের পরিস্থিতি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় না। এইরূপ পরিস্থিতি যখন খুব বেশি আকারে ধারণ করে, তখন সমাজের মধ্যে সংঘাত, সহিংসতা, প্রতিহিংসা, প্রতিশোধ এটি একটি স্থায়ী রূপ পায়। জানান, এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের প্রভাবশালী সহ সবাইকে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি হতে পারে 1,05,000 কোটি টাকা, আশঙ্কা সিপিডির। আবার আমন্ত্রণ 21 সংবাদে। রাজধানীর সরকারি 7 কলেজে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিতে শিক্ষার্থী প্রতিনিধি দলের সাথে আলোচনায় সিদ্ধান্ত হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালিত হবে। ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে 7টা কলেজ নিয়ে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে 7টা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজে 7টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 16 ডিসেম্বরের মতো এবার 26 মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না। তবে ঈদ ও স্বাধীনতা দিবসের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা নিয়ে বিশেষ সভায় উপদেষ্টা এসব নির্দেশনা দেন। সভা শেষে সচিব জানান, ঈদে ফাঁকা রাজধানীতে চুরি ডাকাতি রোধে সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। এছাড়া ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না বলেও জানান সচিব। নরমালি গতবারে যখন হয়নি এবারও হচ্ছে না। এখন আছে একটা প্রধান উপদেষ্টা বলছে একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। আমরা বলছি যে যেন বেতনটা সবাই নির্দিষ্ট সময় পায় এবং কোনো প্রপার্টি যাতে ধ্বংস না হয়। অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে। ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না। রিস্কস আর অলওয়েজ দেয়ার, উই ডু নট সি এনি থ্রেটস। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। সেই সাথে আগামী 18 মার্চ তাদের জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাভারে আসাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। এরপর শুরু হয় শুনানি। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডানহাত ছিলেন সাবেক আইজিপি, সেজন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়াও জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে, সেই সাথে দ্রুত প্রতিবেদন দাখিলের আশাও ব্যক্ত করেন তিনি। প্রথম যেটা গণহত্যার মামলা, সেই মামলাতে উনি এককভাবে আসামি ছিলেন। আজকে তার সাথে ওই মামলাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায় শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন এবং এই মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য আমাদের তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন। সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডক্টর প্রাণ গোপাল দত্তের মেয়ে ডক্টর অনিন্দিতা দত্তকে তার কার্যালয় থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এর আগে রোববার সকাল থেকে সারা বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যান্সার ভবনে তাকে অবরুদ্ধ করে রাখে একদল লোক। দুপুর 3:30 পর্যন্ত ডক্টর অনিন্দিতা দত্ত ওই কক্ষে অবরুদ্ধ ছিলেন। জানা গেছে, তার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে মামলা রয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অনিন্দিতা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না। গত 2 দিন ধরে তিনি আসা শুরু করেছেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডক্টর প্রাণ গোপাল দত্তের মেয়ে ডক্টর অনিন্দিতা দত্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা করছে সিপিডি। আসছে বাজেটে ব্যক্তিশ্রেণী করমুক্ত আয়সীমা কমপক্ষে 4 লাখ টাকা হওয়া উচিত বলে মনে করছে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠান। এছাড়া বাজেটে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগকে প্রাধান্য দেওয়ার সুপারিশ করেছে সিপিডি। তৌহিদুর রহমানের রিপোর্ট।
2025-26 অর্থবছরের বাজেট উপলক্ষে নিজেদের প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরতেই সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংবাদ সম্মেলন। অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে যার কিনা বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি। সংস্থাটি বলছে অর্থনীতির কঠিন সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যেই 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করতে হবে সরকারকে। বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা নিম্নমুখী, তবে গ্যাসের দাম বাড়লে পণ্যের দাম ফের বেড়ে যেতে পারে বলছে সিপিডি। আসছে বাজেটে কর্মসংস্থান ও বিনিয়োগে জোর দেওয়ার পরামর্শ সংস্থাটির। জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% কমিয়ে আনবে বলে হচ্ছে, এটা কিন্তু বাস্তবে অর্জিত নাও হতে পারে। চাহিদা এবং সরবরাহ দুটার ক্ষেত্রে আমরা দেখছি দুই ধরনের পদক্ষেপের মধ্যে একটা সামঞ্জস্য নিতে হবে। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল 6.75%। সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5.25%। তবে বছর শেষে এই লক্ষ্যমাত্রাও অর্জন সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানও কিন্তু তারা আমাদের এই জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাটা অনেক কম রেখেছে। আসছে বাজেটে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দের দাবিও জানায় সিপিডি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য বাজেট থেকে একটি অংশ বরাদ্দ করা অত্যন্ত জরুরি। বর্তমানে অর্থনৈতিক বাস্তবতায় ব্যক্তি শ্রেণী কর মুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা উচিত। পাশাপাশি কর আদায় পদ্ধতি ডিজিটাল করা, কর নীতি আধুনিক করার তাগিদও দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। করমুক্ত 4 লাখ টাকা করলে নিম্ন আয়ের মানুষরাই কিন্তু এটাতে উপকার পাবেন। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি কমানোর পরামর্শ দেওয়া হয়েছে সিপিডির সংবাদ সম্মেলন থেকে। স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সময়ের সাথে পাল্লা দিয়ে জমে উঠেছে ঈদ বাজার। দেশীয় পোশাকের পাশাপাশি আমদানি করা ব্র্যান্ডের পোশাকের দিকে ঝুঁকছেন ক্রেতারা। এবার ঈদ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পাকিস্তানি পোশাক, তবে এখন পর্যন্ত বিক্রি কম হওয়ায় হতাশ বিক্রেতারা। মানিক শিকদারের রিপোর্ট। 2 সপ্তাহ পর ঈদ, রাজধানীর অভিজাত শপিং মলগুলো সেজেছে উৎসবের রঙে। পরিবারের সদস্য ও প্রিয়জন নিয়ে ঘুরে ফিরে দেখছেন পছন্দের পোশাক, মানের সাথে দামের সাদৃশ্য, আর সেই সাথে পছন্দ হলেই কিনে নিচ্ছেন ঈদের পোশাক। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। শাড়ি, জামা, শার্ট ও বাহারি পাঞ্জাবির পসরায় মুগ্ধ ক্রেতারা। এবার পাঞ্জাবি নিয়েছি, আমার ওয়াইফ দেখছে, তার যদি কিছু পছন্দ হয় কিনবে। অনেকগুলা কাপড় আর অনেকগুলা জিনিস আর জুতা আর কয়েকটা খেলনা কিনছি। ঈদে পুরুষের পছন্দের পোশাকের তালিকায় শীর্ষে থাকে পাঞ্জাবি, তাই দেশি বিদেশি ব্র্যান্ডগুলো ডিজাইনে নিয়ে এসেছে নতুনের ছোঁয়া। এবার কিছু এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন আছে, যেগুলির প্রাইস হচ্ছে আপনার 7,000 থেকে প্রায় 11,000 টাকা পর্যন্ত। মানুষের চাহিদার থেকে একটু দাম বেশি আর কি, কমানো হলে ভালো হইতো আর কি। পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবির বিক্রি বেড়েছে। পাকিস্তানি কালেকশনগুলো সচরাচর আসে না, কিন্তু এই বছর আমরা নতুন করে পাকিস্তানি কিছু কালেকশন করেছি। আর পাকিস্তানের মূল যেটা, সেটা হচ্ছে পেশোয়ারি কটনগুলো এবার খুব ভালো চলতেছে। শুধু পাঞ্জাবি নয়, নারীদের পোশাকেও পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক। সারারা, ঘারারা, হোসনে আরা, লেহেঙ্গা, গাউনের পাশাপাশি সেলোয়ার কামিজের প্রতিও দৃষ্টি ক্রেতাদের। পাকিস্তানি 3 পিস ওগুলা দেখেছি অনলাইনে বা কিছু শপে দেখেছি, অনেক ভালো লেগেছে, তো এখানে আসছি দেখি। পাকিস্তানি চাচ্ছি, ট্রেন্ড বলতে পারেন, সুন্দর দেখতে হয়। আলুমার হচ্ছে নতুন একটা ব্র্যান্ড, হুসনিয়ার একটা ব্র্যান্ড, এবছর বাংলাদেশে ফার্স্ট টাইমই আসছে। আর আইজয়েস একটা ব্র্যান্ড। এই 3-4টা ব্র্যান্ড নতুন ঢুকাতে কাস্টমারের পাকিস্তানি ড্রেসের প্রতি আকর্ষণটাই বেশি। তবে দাম ও বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। আমরা 2-3 দিয়ে কিনতাম, এটা 6-7 আমাদের কাছে চাচ্ছি। হ্যাঁ, দাম ভালো জিনিসের দাম তো একটু বেশিই হবে না, আশানুর উপরে একটু আছে না। আগামীতে বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাণিজ্য সংবাদ। নারী উদ্যোক্তাদের পণ্য প্রসারে ব্র্যাক ব্যাংকের আয়োজনে রাজধানী গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে তারা উদ্যোক্তা মেলা। 2 দিনব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে 85 জন নারী উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন সহ
সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বুটিক, হাতে সেলাই করা পোশাক, কারুশিল্প, মাটি, জামদানি সহ বিভিন্ন খাদ্য পণ্য প্রদর্শন করা হচ্ছে মেলায়। কিশোরগঞ্জের ভৈরবে একটি আশ্রয়ণ প্রকল্পে ২৪টি পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে টিউবওয়েল ও বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে চরম দুর্ভোগে আছে পরিবারগুলো। তাদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও হয়নি কোনো সমাধান। ভৈরব প্রতিনিধি ইনসাফ আহমেদ বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রাম, যেখানে সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পে প্রায় শতাধিক মানুষের বসবাস। এসব পরিবারের মাত্র ৩টি টিউবওয়েল থাকলেও ঠিকমতো ওঠে না পানি। পাশের নদী ও খালের পানি সংগ্রহ করে চলে দিন যাপন। হতে পারে না, এত কষ্ট লাগে, মানে বিল লাগে থাকে। পানি সবার একটু গাছ লাগে আর দুদিন পর পরে নষ্ট হয়ে যায়। আমরা টেবিলতে পানি উড়ে খাইতে পারি না, এখন আমরা ধানের ওগুলো চালফাই দিয়ে দিতেন, আমরা রোহগার হইতো। এছাড়া প্রতিটি ঘরে বসানো হয়েছে বিদ্যুতের প্রিপেইড মিটার, যা এখন গলার কাটা। বাসিন্দাদের অভিযোগ, এসব মিটারে রিচার্জ করলেই কেটে নেয় অর্ধেক টাকা, তাই মোমবাতি তাদের ভরসা। মিটারের নেগা তো আমরা কি করুন বাবা, আমরা সবাই মানুষ, আমরা কি হতাম। টাকার জন্য কারণ আনতে পারে না, তারা মোম ধরাবে। এদিকে দ্রুতই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক তাদের জন্য আমাদের যে করণীয় সেটা নির্ধারণ পূর্বক তাদের এই পানির সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করব। দরিদ্র জনগোষ্ঠীর আশ্রয়ণ কেন্দ্রগুলোতে জীবনযাপন হবে সহজ ও সুন্দর, এমনটাই প্রত্যাশা সবার। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এই সাথে শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন, হাইকোর্টে বহাল, পরিবারের সন্তোষ। জাতিসংঘ মহাসচিবের সফরে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে অন্তর্বর্তী সরকার, বলছেন কূটনীতিকরা। আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ, সুষ্ঠু বিশ্বাসযোগ্য ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। ইনু দম্পতির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা, শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত। নির্যাতন করেই ক্ষান্ত হচ্ছে না অপরাধীরা, আইন প্রয়োগের দুর্বলতায় পালিয়ে বেড়ায় ভুক্তভোগী। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।